অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমরা বেশ কিছুদিন যাবত অনলাইন ক্লাস করছি। ক্লাসগুলো দেখছো তো? আমাদের ইউটিউবে ক্লাসগুলো থাকে, নিয়মিত দেখবা। আর যে ক্লাসগুলো যদি বুঝতে না পারো, বারবার সেটাকে দেখে ক্লাসগুলোকে বোঝার চেষ্টা করবে। আমার মনে হয় এতে তোমাদের লাভই হবে। কারণ এই বেকার সময়গুলো বাসায় নষ্ট না করে পড়াশোনার পিছনে একটু ব্যয় করলে তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। তো যাই হোক, আমরা পড়তেছিলাম লিকুইডস অ্যান্ড সলিউশন। এই চ্যাপ্টারটার আমি সলিউশনের অংশটা তোমাদের কলিগেটিভ প্রপার্টিস শুরু করেছিলাম, মানে কলিগেটিভ প্রপার্টিসের শেষের দিকে চলে আসছি। তো সেখানে কলিগেটিভ প্রপার্টিসের আমরা লাস্ট প্রপার্টিসটা ছিল অসমেটিক প্রেশার। হ্যাঁ, তো অসমেটিক প্রেশার বোঝার আগে আমার দরকার অসমোসিস কি। তো অসমোসিস বা অভিস্রবণ, তো তোমরা জানো যে আমরা যখন একটা উচ্চ ঘনমাত্রা দ্রবণ এবং নিম্ন ঘনমাত্রা দ্রবণ পাশাপাশি রাখি, তখন কি হয় যে উচ্চ ঘনমাত্রা থেকে দ্রবের কণাগুলা নিম্ন ঘনমাত্রা দ্রবণের দিকে ধাপিত হয়, এবং এই যাওয়াটা, এই গতিটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না উভয় দ্রবণের ঘনমাত্রা সমান হয়। তো এইরকম দুইটা নিম্ন ঘনমাত্রা এবং উচ্চ ঘনমাত্রা দ্রবণের মধ্যে যদি আমরা অর্ধ প্রবেশ্য পর্দা দিয়ে রাখি, তাহলে সেই অর্ধ প্রবেশ্য পর্দা মানে যার মধ্যে দিয়ে দ্রাবক কণাগুলো ইজিলি যেতে পারলেও দ্রবের কণাগুলো কিন্তু ইজিলি যেতে পারে না, সেই পর্দাগুলোকে আমরা বলি অর্ধ প্রবেশ্য পর্দা। তাহলে সেই অর্ধ প্রবেশ্য পর্দার মধ্য দিয়ে যদি আমরা দুইটা দ্রবণকে, অর্থাৎ নিম্ন ঘনমাত্রার লঘু দ্রবণ এবং একটা গাঢ় দ্রবণকে আলাদা করে রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে দ্রাবকের কণাগুলা নিম্ন ঘনমাত্রা দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রা দ্রবণের দিকে ধাপিত হবে। এবং এই প্রক্রিয়াটাও বেশ, মানে যতক্ষণ না উভয় দ্রবণের বা উভয় দিকের ঘনমাত্রা সেম হয় ততক্ষণ কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকে। তাহলে দেখো, আমি দুইটাতেই আদান প্রদানের কথা বললাম। সেই ক্ষেত্রে একটাতে দ্রাবক অণুর স্থানান্তরের কথা বলা হচ্ছে, আরেকটাতে দ্রবের অণুর বা দ্রবের কণার স্থানান্তরের কথা বলা হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে প্রক্রিয়াটা ছিল কোনো অর্ধপ্রবেশ্য পর্দা ছিল না, সেটাকে আমরা বলি ব্যাপন। আর পরের ক্ষেত্রে যেটা আমরা বললাম সেটা হলো অভিস্রবণ বা অসমোসিস। তাহলে অসমোসিস তাহলে অসমোসিস বা অভিস্রবণ, তাহলে অভিস্রবণ বা অসমোসিসটা হলো আমাদের কি, যে আমরা অসমোসিস বা অভিস্রবণটা হলো যে দুটা, অর্থাৎ দ্রাবক এবং দ্রবণের মধ্যে যদি অর্ধপ্রবেশ্য পর্দা দিয়ে পৃথক রাখা হয়, তাহলে দ্রাবকের কণাগুলা দ্রবণের দিকে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অসমোসিস। আর এই অসমোসিস প্রক্রিয়াটার সময় যে দ্রবণের কণাগুলোর উপর যে একটা অতিরিক্ত প্রেসার পড়ছে, সেটাকে আমরা বলতেছি, সেই প্রেসারটাকে আমরা বলতেছি অসমোটিক প্রেসার বা অসমোটিক চাপ। অসমোটিক প্রেসার বা অসমোটিক চাপ। তাহলে অসমোসিস আর অসমোটিক প্রেসার কাছাকাছি দুটো শব্দ না? অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার বা অসমোটিক চাপ। তাহলে অসমোসিস প্রক্রিয়ায় দ্রবণের কণাগুলার যে অতিরিক্ত একটা চাপের সম্মুখীন হচ্ছে, সেটাকে আমরা বলতেছি অসমোটিক প্রেসার। তাহলে আমরা এই সংজ্ঞাটা যাওয়ার আগে একটা জিনিস আমরা দেখি। দেখো, আমরা একটা ইউ আকৃতির একটা নল নিয়ে এটাকে একটা অর্ধপ্রবেশ্য পর্দা দ্বারা পৃথক করে রাখি। অর্ধপ্রবেশ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা হলো। তাহলে এই পাশে একটা পিস্টন দিয়ে রাখি, তাহলে এই পাশে আমরা রাখি দ্রাবক,
আর এই পাশে যদি রাখি দ্রবণ, আর এটা হলো সেই অর্ধ প্রবেশ্য পর্দা। তাহলে এইখানে যদি আমরা রাখি তাহলে দেখো দ্রাবকের কণাগুলা দ্রবণের কণার দিকে স্থানান্তরিত হবে। এখন এই প্রক্রিয়াটা কিন্তু সাম্য অবস্থা উপনীত হবে না যতক্ষণ না উভয় দিকের ঘনমাত্রা সমান হয়। এখন যদি আমরা এই যে স্থানান্তর বন্ধ করার একটাই উপায়, যদি আমি এই পাশে পিস্টন দিয়ে এই পাশে দ্রবণের উপর যদি চাপ প্রয়োগ করি, তখনই কিন্তু দ্রাবকের কণাগুলার দ্রবণের দিকে স্থানান্তরটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে অতিরিক্ত চাপ প্রয়োগ করে যে দ্রাবকের কণা স্থানান্তর বন্ধ করা হলো, এটাকে আমরা বলতেছি অসমেটিক প্রেসার। তাহলে কি হলো যে কোনো অর্ধপ্রবেশ্য পর্দা দ্বারা দ্রাবক এবং দ্রবণের মধ্যে স্থাপন করে পর্দার মধ্য দিয়ে দ্রবণের দিকে দ্রাবকের অন্তঃপ্রবাহ বন্ধ করে সিস্টেমটি সাম্য অবস্থায় আনার জন্য দ্রবণের উপর যে অতিরিক্ত চাপটা প্রয়োগ করা হয় বা অতিরিক্ত চাপের প্রয়োজন পড়ে, সেটাকে আমরা বলছি অসমেটিক চাপ। তাহলে কি বললাম যে দ্রাবক এবং দ্রবণের মধ্যে অর্ধপ্রবেশ্য পর্দা স্থাপন করে দ্রাবকের কণাগুলোকে দ্রবণের দিকে স্থানান্তর অন্তঃপ্রবাহটা বন্ধ করার জন্য দ্রবণের উপর যে অতিরিক্ত চাপ প্রয়োগ করে সিস্টেমটিকে সাম্য অবস্থায় আনা হয়, সেই চাপটাকে বলতেছি আমরা অসমেটিক চাপ বা অসমেটিক প্রেসার। অথবা এইভাবে আমরা বলতে পারি যে অতিরিক্ত চাপ দ্রাবকের উপর প্রয়োগের ফলে তার বাষ্পীয় চাপ দ্রবণের বাষ্পীয় চাপের সমান হয়, তাকে বলা হচ্ছে অসমেটিক প্রেসার। তাহলে কি বললাম, এটা এইভাবে আমরা সংজ্ঞা বলতে পারি যে অতিরিক্ত চাপ দ্রাবকের উপর প্রয়োগের ফলে তার বাষ্পীয় চাপ দ্রবণের বাষ্পীয় চাপের সমান করা হয়, তাকে বলা হচ্ছে অসমেটিক প্রেসার। তাহলে অসমেটিক প্রেসার একটা কলিগেটিভ প্রপার্টিজ। এটা কিন্তু দ্রবের প্রকৃতির উপর, এটা কণার প্রকৃতির উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র তার দ্রবের সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এক্ষেত্রে আমরা পরে আসি, তার আগে আসো এই অসমেটিক প্রেসার বা অভিস্রবণীয় চাপ সম্পর্কিত আমাদের কলিগেটিভ ধর্ম কিভাবে হইল সেটা ব্যাখ্যা করি। তাহলে এখানে আসো, আবার এখান থেকে আরেকটা সংজ্ঞা আমি বলে যাই, পরে ভুলে যাব। আইসোটনিক সলিউশন। সলিউশন বা সমচাপীয় অসমেটিক প্রেসার। অর্থাৎ দুটা দ্রবণের যদি দুটি দ্রবণ দুটি একই ঘনমাত্রা দুটা দ্রবণের মধ্যে যদি দ্রাবক এবং দ্রবণের মধ্যে যদি অর্ধপ্রবেশ্য পর্দা দিয়ে তাদের অসমেটিক চাপ সমান হয়, অর্থাৎ যে দুটা দ্রবণের অসমেটিক চাপ সমান তাদেরকে বলা হচ্ছে আইসোটনিক সলিউশন। দুইটা সলিউশনের যদি অসমেটিক চাপ সমান থাকে তাহলে সেটাকে বলা হবে আইসোটনিক সলিউশন। তাহলে এবারে আমরা আসি অসমেটিক চাপের সূত্র। তাহলে লস অফ অসমেটিক প্রেসার। লস অফ অসমেটিক প্রেসার, এটা সম্পর্কিত ভ্যান টপের সূত্র। তো এটা সূত্রটা 3 ভাগে ভাগ করে আমরা বর্ণনা করতে পারি। সেটা হলো যে তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে যে কোনো দ্রবণের স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের অসমেটিক চাপ তার মোলার ঘনমাত্রার সমানুপাতিক। স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের
অসমেটিক চাপ তার মোলারিটির বা মোলার ঘনমাত্রার সমানুপাতিক। আমরা সি দিয়ে যদি মোলারিটি বা মোলার ঘনমাত্রা প্রকাশ করি, মোলারিটি বা মোলার ঘনমাত্রা, মোলারিটি বা মোলার ঘনমাত্রা প্রকাশ করি, আর অসমেটিক চাপকে আমরা পাই দ্বারা প্রকাশ করি, অসমেটিক প্রেসারকে আমরা হচ্ছে পাই দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের প্রথম সূত্রটা দাঁড়ায় পাই সমানুপাতিক সি। তাহলে এখান থেকে আমরা পাই পাই সমান সমান কে সি। আর তোমরা জানো কে সমান সমান আবার জানো হচ্ছে এন বাই ভি। ঠিক আছে, কে আবার সি সমান সমান আমরা জানি সি সমান সমান এন বাই ভি। তাহলে এন সমান সমান যদি 1 মোল হয় তাহলে আমাদের সি সমান সমান কি হবে 1 বাই ভি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কিন্তু এইভাবেও লেখা যায়। তাহলে পাই ইকুয়াল কে ইন্টু 1 বাই ভি, অতএব পাই ভি ইকুয়াল কে। এটাও আমরা পাইলাম প্রথম সূত্রে। তাহলে কি হইল যে কোন দ্রবণের অসমেটিক চাপ তার মোলারিটির সমানুপাতিক। তাহলে সেখান থেকে আমরা পাইলাম এটা। এই ক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা কি থাকতে হবে, নির্দিষ্ট থাকতে হবে। তাহলে এবারে আমরা আসি 2 নাম্বার সূত্রটায়। তাহলে 2 নাম্বার সূত্রটায় আমাদের এখানে আমরা এখানে দ্রবণের ঘনমাত্রাকে যদি স্থির রাখি তাহলে কি হয় দেখো, স্থির ঘনমাত্রায় কোন দ্রবণের অসমেটিক চাপ তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। স্থির তাপমাত্রায় তার অসমেটিক চাপ কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এখানে সি হবে কনস্ট্যান্ট বা স্থির। তাহলে পাই ইকুয়াল দাঁড়াবে কে টি। তাহলে এটা পেলাম আমরা 2 নাম্বার সূত্র। এখন তৃতীয় সূত্রটা হলো, তাহলে 1 নাম্বার সূত্রটা ছিল পাই ভি ইকুয়াল কনস্ট্যান্ট কে, এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বারটা দাঁড়াইলো এটা, অথবা 3 নাম্বারটা আসো যদি আয়তন নির্দিষ্ট থাকে, আবার কোনো নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন দ্রবের মোল সংখ্যাও যদি সমান থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রে তারা সমান অসমেটিক চাপ দিবে। অর্থাৎ কি বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায় একই আয়তনের নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন দ্রবের সমমোল দ্রবীভূত থাকলে তাদের অসমেটিক চাপ সমান হবে। এই সূত্রটাকে আমরা বিকল্পভাবে ভাবেও বলতে পারি, যদি আমাদের একই তাপমাত্রায় সমান অসমেটিক চাপ বিশিষ্ট বিভিন্ন দ্রবণের সমান আয়তনে, তাহলে সমান সংখ্যক মোল থাকবে, মানে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে কি বললাম, নির্দিষ্ট আমরা বলছিলাম যে আমাদের অরিজিনাল সূত্রে আমরা বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় একই আয়তনে একই দ্রাবকে নির্দিষ্ট পরিমাণ, মানে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকের একই আয়তনে বিভিন্ন দ্রবের সমমোল যদি দ্রবীভূত থাকে তাদের অসমেটিক চাপ সমান হবে। তাহলে সেটাকে আমরা যদি এইভাবে বলি যে নির্দিষ্ট তাপমাত্রায় সমান অসমেটিক চাপ বিশিষ্ট বিভিন্ন দ্রবণের মোল সংখ্যা বা অণু সংখ্যা সমান হবে। তাহলে এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের তৃতীয় সূত্র। তাহলে এই যে আমরা 3টা সূত্র পাইলাম, এই 3টা সূত্রের এই ধরনের দ্রবণের ক্ষেত্রে দ্রবকে অবশ্যই কিন্তু অপোলার অর্থাৎ অতড়িৎ বিশ্লেষ্য এবং অনুদ্বায়ী হতে হবে, অনুদ্বায়ী হতে হবে অর্থাৎ
সহজে উড়ে যাওয়া যাবে না। এই গেল আমাদের অসমেটিক চাপের সূত্রাবলী। তাহলে অসমেটিক চাপের তিনটা সূত্র, এই তিনটা সূত্র লঘু দ্রবণের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়। তাহলে এবারে আমরা এই সূত্রটারই আরেকটা রূপে আসি। লঘু দ্রবণের ভ্যান of law fluid of dilute solution. তাহলে অসমেটিক চাপের সূত্র থেকে আমরা প্রথম সূত্র থেকে আমরা পাইছিলাম যে পাই প্রপোর্শনাল সি, যখন আমাদের টি স্থির, টি কনস্ট্যান্ট। আবার যখন আমরা পাইলাম দ্বিতীয় সূত্র ছিল আমাদের পাই প্রপোর্শনাল টি, যখন সি কনস্ট্যান্ট। আর এই দুটা সূত্রকে আমরা যদি সমন্বয় করি তাহলে দেখো, এই দুটো সূত্রকে যদি আমি সমন্বয় করি তাহলে পাই সমানুপাতিক সিটি। যখন যখন সেই আমাদের গ্যাসের সূত্রের মতো যখন টি এবং সি উভয়ই পরিবর্তনশীল, উভয়ই চেঞ্জেবল হবে, তখন কিন্তু আমাদের এটা হইতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই ইকুয়াল কে সি টি। এখন এইটা হলো আমাদের এই দুইটা সূত্রের সমন্বিত রূপ। এখন এখানে দেখা গেছে যে লঘু দ্রবণের ক্ষেত্রে এই কনস্ট্যান্ট কে এর মানটা, এই কে কনস্ট্যান্ট মানটা মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান মান দেয়। লঘু দ্রবণের ক্ষেত্রে এই কেটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট আর এর সমান মান দেয়, অর্থাৎ পাই ইকুয়াল হচ্ছে সি আর টি। তাহলে এটাই হলো লঘু দ্রবণের ক্ষেত্রে ভ্যান টপের সূত্র নামে পরিচিত। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই আমাদের লঘু দ্রবণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দ্রবটাকে অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে, তবে কিন্তু আমাদের এই সূত্রগুলান প্রযোজ্য হবে। এখন এই সূত্রগুলোর সঙ্গে দেখো আমাদের ভ্যান টপের লঘু দ্রবণের যে সূত্রগুলা, সেটা কিন্তু গ্যাসের সূত্রের সঙ্গে মিলে যায়। তোমরা জানো যে বয়লের সূত্রে আমরা জানি, বয়লের সূত্রে জানি পি আর ভি সমানুপাতিক। আমি কিন্তু তখন দেখাইছিলাম এটা 1/v, অর্থাৎ এটাকে তখন কিন্তু আমরা দেখছিলাম যে পাই ইকুয়াল কি পাইছিলাম, পাই প্রপোর্শনাল 1/v। এটা আয়তনের ব্যস্তানুপাতে পড়বে, তাহলে এটা বয়লের সূত্রের সঙ্গে মানে সমন্বিত হয়। আবার দেখো পাই সমানুপাতিক টি, এটা চার্লস বা গেলুসাকের সূত্রের সঙ্গে মিলে যায়। আবার আমরা থার্ড লটাতে বলছিলাম যে সমান অসমেটিক চাপ হইলে তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের দ্রবণের ক্ষেত্রে সমান সংখ্যক দ্রবের অণু বা মোল থাকে, তাহলে এটা অ্যাভোগাড্রোর সূত্রের সঙ্গে মিলে যায়। তাহলে এই তিনটা সূত্রের ক্ষেত্রে ভ্যান টপের লঘু দ্রবণের তত্ত্বটা আমাদের গ্যাসের সূত্রের সঙ্গে মিলে যায়। তাহলে এই হলো আমাদের লঘু দ্রবণের ভ্যান টপের তত্ত্ব। এবারে আমরা আসি হচ্ছে অসমেটিক প্রেসার থেকে আণবিক ওজন নির্ণয়। অসমেটিক প্রেসার থেকে আমরা হচ্ছে দ্রবের আণবিক ভর বা ওজন নির্ণয় করতে পারি। সেটা কিভাবে দেখো, আমরা পাইলাম অসমেটিক চাপের সূত্র পাইলাম পাই ইকুয়াল সি আর টি। তাহলে পাই ইকুয়াল সি সমান সমান এন বাই ভি আর টি। তাহলে এন হলো অতএব পাই ভি ইকুয়াল কি দাঁড়ালো এন আর টি। এখন তোমরা জানো
n হলো মোল সংখ্যা, m সমান সমান W/m। তাহলে এখান থেকে আমি বলতে পারি পাই ভি ইকুয়াল m আর টি। অতএব m ইকুয়াল কি হবে, তাহলে m ইকুয়াল হবে W/t বাই পাই ভি। তাহলে এখান থেকে আমরা যে কোনো অস্ফেটিক চাপ থেকে যে কোনো দ্রবের আণবিক ওজন বা আণবিক ভর নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এই গেল অস্ফেটিক চাপের সূত্র। এখন আসো আমরা অস্ফেটিক চাপের সূত্রগুলি পড়লাম, 3টা সূত্র। সেখান থেকে ভ্যান ডের লঘু দ্রবণ তত্ত্ব পড়লাম, তারপরে পাইলাম আণবিক ভর বা ওজন নির্ণয় করতে। এখন আসো তাপমাত্রা বৃদ্ধি করলে অস্ফেটিক চাপ বৃদ্ধি পায় কেন? তাহলে এটা আমাদের একটা কোশ্চেন হতে পারে। টি বৃদ্ধিতে বা তাপমাত্রা বৃদ্ধিতে দ্রবণের অস্ফেটিক চাপ বৃদ্ধি পায়। অস্মোটিক প্রেসার বৃদ্ধি পায় কেন? তাহলে এটা আমাদের একটা প্রশ্ন হতে পারে, তাই না? তাপমাত্রা বৃদ্ধি করলে অস্ফেটিক চাপ বৃদ্ধি পায় কেন? তো তোমরা জানো যে তাপমাত্রার সঙ্গে আমাদের গ্যাসের অণুগুলোর গতিশক্তির যেমন সম্পর্ক আছে। তোমরা জানো তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে তাদের ছোটাছুটি বেড়ে যায়, ফলে তাদের প্রেসারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। এরকম আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে লঘু দ্রবণের ক্ষেত্রে বা দ্রাবকের কণাগুলোরও কিন্তু ছোটাছুটি বৃদ্ধি পায়। আর দ্রাবকের কণাগুলোর যদি ছোটাছুটি বা গতিশক্তি বৃদ্ধি পায়, তাহলে দ্রাবকের কণাগুলো কিন্তু অর্ধপ্রবেশ্য পদ্মার উপর কি হবে, আরো জোরে জোরে ধাক্কা দিবে। আর এখানে জোরে ধাক্কার ফলে কিন্তু এখানে অস্মোটিক চাপেরও বেশি সৃষ্টি হবে। তাহলে দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে যেমন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলার গতিশক্তি বৃদ্ধি পায়, সেই রকম আমাদের লঘু দ্রবণের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাবকের অণুগুলার গতিশক্তি বা ছোটাছুটি বৃদ্ধি পায়। ফলে দ্রাবকের অণুগুলা আগের তুলনায় আরো বেশি বেশি করে অর্ধপ্রবেশ্য পদ্মার উপরে আঘাত করতে পারে, ফলে আমাদের অস্মোটিক চাপ বৃদ্ধি পায়। তাহলে তোমাদের কিন্তু এখানে একটা কোশ্চেন হতেই পারে যে তাপমাত্রা বৃদ্ধিতে অস্মোটিক চাপ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে দ্রাবকের গতি বৃদ্ধি পাওয়ার কারণে দ্রাবকের কণাগুলা অর্ধপ্রবেশ্য ঝিল্লির উপর বা পদ্মার উপর অধিক জোরে আঘাত করতেছে, ফলে আমাদের এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা আমি বলছিলাম যে যদি ঘনমাত্রা সেম থাকে তাহলে কি হচ্ছিল যে বিভিন্ন দ্রবের সমমোল ভিন্ন ভিন্ন মোলের দ্রবগুলা অস্মোটিক চাপ কি হবে, সমান হবে। যেমন চিনি আর গ্লুকোজ যদি সমমোলার দ্রবণ নাও, তাহলে চিনি এবং গ্লুকোজ যদি সমমোলার দ্রবণ হয় তাহলে এদের কিন্তু হচ্ছে দুজনে অতড়িৎ বিশ্লেষ্য এবং অনুদ্বায়ী দ্রবণ। ফলে এদের দ্রবণে যখন যাবে তখন এদের দ্রবের অণুর সংখ্যা মোল সংখ্যা সমান থাকবে। ফলে এদের আমি আগেই বলছিলাম যে কলিগেটিভ প্রপার্টিস কিন্তু একটা অস্মোটিক প্রেসার কিন্তু একটা কলিগেটিভ প্রপার্টিস। এটা দ্রবের অণুর সংখ্যার উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে সেই তথ্য থেকে যদি আমরা আসি এখন, তাহলে এই যে দেখো গ্লুকোজ এবং চিনি দুজনেই যেহেতু অতড়িৎ বিশ্লেষ্য এবং অনুদ্বায়ী দ্রবক, তাহলে এরা সমমোল দ্রবণে সমান সংখ্যক অণু দিবে।
তাই এদের উভয়েরই কিন্তু অনুসংখ্যা সমান থাকায় দুটো ভিন্ন পদার্থ হওয়া সত্ত্বেও কিন্তু এদের অসমেটিক প্রেশার সেম থাকবে। কিন্তু আমরা যদি একই ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এবং গ্লুকোজের দ্রবণ নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্লুকোজের দ্রবণের চেয়ে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের অসমেটিক প্রেশার দ্বিগুণ বেশি হবে। তাহলে এখানে কারণ হলো সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ হলো অতড়িৎ বিশ্লেষক এবং অনুদ্বায়ী পদার্থ, কিন্তু সোডিয়াম ক্লোরাইড হলো তড়িৎ বিশ্লেষক পদার্থ। এটা দ্রবণে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দেয়। ফলে দ্রবণে গ্লুকোজের তুলনায় কিন্তু সোডিয়াম ক্লোরাইডের অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তাই এরা যেহেতু দ্রবের অণুর সংখ্যা বা আয়নের সংখ্যার উপর নির্ভর করে অসমেটিক চাপটা, তাই একই ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড ও গ্লুকোজের অসমেটিক চাপ কিন্তু সমান হবে না। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন করতে পারি যে একই ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড ও গ্লুকোজের দ্রবণের অসমেটিক চাপ সমান অসমান ব্যাখ্যা করো। অসমান ব্যাখ্যা করো বা সমান হয় না ব্যাখ্যা করো। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমরা কিন্তু যে অসমেটিক চাপের যে থার্ড লটা বলছিলাম, সেটা কিন্তু কথা ছিল যে আমাদের লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রবণের সময় দ্রবের প্রকৃতি কিন্তু অবশ্যই অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষক হতে হবে, তবে কিন্তু সব সূত্রগুলো শর্ত মানবে, আর যদি না হয় তাহলে কিন্তু শর্ত মানবে না। তো এই গেল আমাদের অসমেটিক প্রেশার সম্পর্কিত তথ্যাবলী। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আর তোমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমার মনে হয় যে সিলেবাস আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। আসলামের মনে হয় ফার্স্ট ইয়ারের ক্লাসের যেগুলো ছিল শেষই হয়ে গেছে, আর আমার সলিউশন এই চ্যাপ্টার শেষ করলে তোমাদের ওভারঅল সিলেবাস কিন্তু আমরা শেষ করে ফেলবো। ফলে তোমরা নিজ দায়িত্বে পড়াশোনা করবা, ক্লাসগুলো বারবার দেখবা, তাহলে তোমাদের অনেকটা উপকার হবে বলে আমি বিশ্বাস করি। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।